কমেডি, রোম্যান্স এবং ফ্যান্টাসিতে ভরা গবলিন ড্রামাটির 10 নম্বর এপিসোড এক্সপ্লেইন করব আজকে। যারা আগের এপিসোডগুলো দেখেনি তারা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। তাহলে চলুন শুরু করি আজকের এক্সপ্লেনেশন। এপিসোডের শুরুতে দেখানো হয় সানি রিপারের হাত ধরায় রিপার তার অতীত জীবনের কিছু ঘটনা দেখতে পায়। সানির অতীত দেখে রিপারের মনে হতে থাকে সানি হয়তোবা গবলিনের পূর্বজন্মের বোন, কিন্তু এটা সে সেই মুহূর্তে গবলিনকে জানায় না। পরের দিন সকালে খাবার বানানোর সময় রিপার সানির ব্যাপারে ভেবে সব কাজ উল্টাপাল্টা করছিল। এছাড়া গবলিনও সানির কথাই ভাবছিল। সে রিপারকে বলে, জানো আমার বোনের নামও কিমসান, সেজন্যই ওই নামটা শুনে আমি চমকে গিয়েছিলাম। জানি না আমার বোনের পূর্ণজন্ম হয়েছে কিনা, যদি হয়ে থাকে তাহলে কোথায় আছে কেমন আছে কে জানে। রিপার তখন গবলিনের অতীত সম্পর্কে জানতে চায় যে সে কিভাবে মারা গিয়েছে। তখন গবলিন বলে, আমি ছিলাম গড়িয়া রাজ্যের সেনাপতি। রিপার বলে, তার মানে তুমি কি যুদ্ধে মারা গিয়েছিলে? গবলিন জানায়, না, যে রাজার জীবন বাঁচিয়েছিলাম তার হাতেই মরেছি। এ ব্যাপারে আগে কারো কাছে আমি কিছু বলিনি, তোমাকে বলছি শোনো। তখন ওয়াং নামে একটি বাচ্চা ছিল। তার বাবা হঠাৎ একদিন মারা যায়। তার মাও বংশগত রোগে মারা গেল। বাবার মৃত্যুর পর তার বড় ভাই রাজা হয়েছিল, সেও মারা গেল। এভাবে তার বংশে যারাই রাজা হতো সবাই মারা যেতে লাগলো। সবাই জানতো তারা বংশগত রোগে মারা যাচ্ছে, কিন্তু আসলে তাদেরকে বিষ দিয়ে মারা হচ্ছিল। এভাবে মারার পর তাদের বংশের একদম শেষ অবশিষ্ট রাজা মরার আগে গবলিনকে ডেকে বলে, আমাদের বংশের একমাত্র ওয়াং বেঁচে আছে, ও রাজা হলে ওর সাথে তোমার বোনের বিয়ে দিব, আর ওকে সর্বদা সুরক্ষিত রেখো। এদিকে বাচ্চাটির একমাত্র সহায়ক ছিল তার শিক্ষাগুরু পার্ক জংহিন। সে কিন্তু মোটেও ভালো লোক ছিল না। শেষ রাজা মারা যাওয়ার পর ছোট হওয়া সত্ত্বেও ওয়াংকে সে নতুন রাজা বানায়, আর ভাবতে থাকে পুরো রাজ্য থাকবে রাজার পায়ের তলে, আর রাজা থাকবে আমার পায়ের তলে। তো এভাবেই রাজা বড় হতে থাকলো, আর পার্ককে সে অন্ধের মতো বিশ্বাস করতে লাগলো। রাজা বিবাহ উপযুক্ত হলে পূর্বের রাজার কথা মতো গবলিনের বোনের সাথে তার বিয়ের সিদ্ধান্ত হয়। যদিও পার্ক নিষেধ করেছিল যে সামান্য একজন তুচ্ছ সেনাপতির বোনকে রাজা বিয়ে করবে, কিন্তু গবলিনের বোনকে দেখে রাজার খুবই পছন্দ হয় এবং তাকেই সে বিয়ে করে। বিয়ের পর গবলিনকে রাজার থেকে দূরে পাঠানোর জন্য পার্ক রাজাকে বিভিন্ন কুপরামর্শ দেয় এবং রাজাও গবলিনকে দ্রষ্টহী মনে করে তাকে নির্দেশ করে আর কোনোদিন যেন রাজ্যে ফিরে না আসে। তবে গবলিন যেহেতু আগের রাজাকে কথা দিয়েছিল যে সেই রাজাকে সবসময় সুরক্ষিত রাখবে এবং তার পাশে থাকবে, এজন্যই সে ফিরে এসেছিল। রাজার পেছন থেকে পার্ক সবসময় কুপরামর্শ দিত। এটা যখন রানী বুঝতে পারে তখন সে রাজাকে এই বিষয়ে বোঝানোর চেষ্টা করে। তবে পার্ক উল্টো রাজাকে বোঝায় যে গবলিন রাজার শত্রু, এমনকি ওর পরিবারের কেউই রাজার ভালো চায় না। ফলে রাজাও তার কথা মতো গবলিনের বোনকে মারার নির্দেশ দেয়, কারণ সে তার ভাইয়ের পক্ষে ছিল। এরপর সিন বর্তমানে ফিরে আসলে দেখা যায় গবলিন আর রিপার যখন কথা বলছিল তখন জিয়ন্তাক দূর থেকে তাদের সব কথা শুনছিল। সবটা শুনে গবলিনের প্রতি তার ভালোবাসা আরো বেড়ে যায় এবং তার সাথে সে অনেক ভালো ব্যবহার করতে থাকে। এরপর দেখা যায় জিয়ন্তাক তার ভূত বান্ধবীর মৃত্যুবার্ষিকীর স্মরণে ফুল দিতে গিয়েছিল। তখন সেখানে একটি ছবিতে তার বান্ধবীর সাথে তার মাকেও সেখানে দেখতে পায়। সে তখন দৌড়ে সে ভূতের কাছে গেলে সে জানতে পারে এই মেয়েটি মূলত তার মায়ের অনেক ভালো বান্ধবী ছিল। তারা একে অপরকে কথা দিয়েছিল তাদের সন্তান হলে জামা কাপড় উপহার দেবে। মেয়েটি তখন বলে, আমি তোমাকে জামা কাপড় দিতে পারিনি, তবে তোমার মায়ের টাকাগুলো যত্নে রেখেছি। এই ড্রয়ারটা খোলো, এখানে তোমার মায়ের বিমা টাকার চেক বইগুলো রয়েছে। জিয়ন্তাক তখন ড্রয়ার খুলে সেখানে সত্যি সত্যি চেক বইগুলো দেখতে পায়। ভূত মেয়েটি বলে, আমি তোমার মাকে কথা দিয়েছি তুমি প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত টাকাগুলো খেয়াল রাখবো, তাই আমি আফটার লাইফে যাইনি, কিন্তু এখন তুমি প্রাপ্তবয়স্ক হতে চলেছ, তাই টাকাগুলো তোমাকে দিতে পেরে আমি নিশ্চিন্ত। এই বলে মেয়েটি বিদায় নিয়ে আফটার লাইফে চলে যায়। জিয়ন্তাক তো খুবই ইমোশনাল হয়ে যায় আর বলে, তোমাকে অনেক ধন্যবাদ আমার খুব ভালো একজন বন্ধু হওয়ার জন্য। অন্যদিকে সানির হাত ধরার পর থেকে রিপার একটা কথাই ভাবছিল, ও কি তাহলে গবলিনের বোন? সে তখন সানিকে ফোন করে বলে, আমি তোমার হাত আরো একবার ধরতে চাই। সানি বলে, ঠিক আছে, কাল তো নববর্ষ, তুমি রাতে দেখা করো, 12:01 তোমার হাত ধরে আমি ঘুরবো। ফলে কথা মতো রিপার তৈরি হচ্ছিল দেখা করতে যেতে। তখন গবলিন তাকে দেখে এবং তার এক ঝলক ভবিষ্যৎ দেখতে পায়। গবলিন তখন রিপারকে সে ব্যাপারে কিছু বলে তার যাত্রা বাধা দিতে চায় না, শুধু বলে ভালো কোনো জুতো পরে যাও, তোমাকে অনেকটা হাঁটতে হতে পারে।
তো রিপার সানির সাথে দেখা করে যখন তার হাত ধরতে চায় তখন সানি বলে, আমি তোমার হাত ধরতে পারি, কিন্তু আমি আগে জানতে চাই যে আমি আসলে কার হাত ধরছি, তুমি আসলে কে। রিপার তখন কোনো জবাব দিতে পারে না। সানি তাকে চুপ থাকতে দেখে বলে, ঠিক আছে, সামান্য তোমার পরিচয় তুমি দিতে পারছো না, তাহলে আজকের পর থেকে আর আমাকে ফোন করবে না, আজই আমাদের সবকিছু শেষ। এই বলে সে চলে যায়। আর ঠিক এই ভবিষ্যৎটাই গবলিন দেখতে পেয়েছিল, যে সানি রিপারকে আর ফোন করবে না বলে চলে যাচ্ছে। সেজন্য সে রিপারকে ভালো কোনো জুতো পরে যেতে বলেছিল, কারণ সে সানির থেকে এমন কষ্ট পেয়ে মন খারাপ করে হেঁটে বাড়ি ফিরবে। অন্যদিকে 12:01 যখন নতুন বছর শুরু হয় তখন জিয়ন্তা গবলিনের কাছে এসে বলে, আমার বয়স এখন 20 হয়ে গেছে, আমি প্রাপ্তবয়স্ক হয়ে গেছি, এখন আমিও ড্রিঙ্কস করতে পারবো, চলো আমরা বাইরে গিয়ে ড্রিঙ্কস করি। গবলিনও তার কথা মতো তাকে বাইরে নিয়ে যায়। তখন দেখা যায় সেখানে সেই সাইকেল চালানো ছিনতাইকারী তার দলবল নিয়ে আসে গবলিনকে মারতে, কারণ গবলিন সেদিন তাকে সামনে যাওয়া আটকাতে তার হাত কেটে দিয়েছিল। গবলিন তখন বলে, চলো আমরা বাইরে গিয়ে কথা বলি। গবলিন যেহেতু আগে একজন যোদ্ধা ছিল, তাই সে খুব সহজেই তাদের সবাইকে মেরে অবস্থা খারাপ করে দেয়। এরপর সে জিয়ন্তাকের কাছে ফিরে এসে দেখে তার অবর্তমানে জিয়ন্তাক অনেক ড্রিঙ্কস করেছে। সে তখন গবলিনকে বলে, তুমি অনেক দারুণ ফাইট করো, আজকের এমন রোমান্টিক একটা দিনে কিস করতে পারলে সবকিছু একদম পরিপূর্ণ হয়ে যেত, আগের বারেরটা অল্প ছিল। এই বলে সে নিজেই গবলিনের দিকে এগিয়ে আসে। গবলিন তখন লজ্জা পেয়ে তার ক্ষমতা দিয়ে সবাইকে থামিয়ে দেয়, কিন্তু তার এইসব জিয়ন্তাকের উপর কোনো কাজ করে না। জিয়ন্তাক বলে, আমি তোমার স্ত্রী, তুমি কি ভুলে গেছো? এসব জাদু আমার উপর কাজ করবে না। এই বলে তারা দুজন খুবই রোমান্টিক ভাবে একে অপরকে কিস করে। পরের দিন সকালে জিয়ন্তাক নিজে রিপার ও গবলিনের জন্য ব্রেকফাস্ট তৈরি করে। এরপর সেগুলো খাবার সময় রিপার জানায় যে সানির সাথে তার ব্রেকআপ হয়ে গেছে। গবলিন ও জিয়ন্তাক তখন ঠিক করে তারা রিপার এবং সানির সম্পর্ককে আবার ঠিক করিয়ে দেবে। ফলে প্ল্যান করে গবলিন রিপারকে নিয়ে ঘুরতে বের হয়। এরপর তারা একটি আলু সেদ্ধ বিক্রির দোকানে যায়, যেখানে জিয়ন্তাক আগে থেকেই সানিকে নিয়ে উপস্থিত ছিল। তো সেখানে সানির হলুদ ড্রেস এবং রিপারের সাদা ড্রেস দেখে গবলিন বলে, তোমাদের দুজনকে একদম ভাজা ডিমের মতো লাগছে, একজন কুসুম আরেকজন ডিমের সাদা অংশ, মানে এদেরকে এক করে দেওয়ার বদলে এসব উল্টাপাল্টা কথা বলে গবলিন সবার মুড নষ্ট করে দেয়। এরপর বাড়ি ফিরে জিয়ন্তাক এসবের জন্য গবলিনকে বকতে থাকে। রিপার তখন বলে, বাদ দাও, আর যাই হোক ওকে দেখতে তো পেলাম। এরপর দেখা যায় ডিওকের দাদু আসে গবলিনের কাছে এবং তারা দুজন একটি বিশেষ গেম খেলে, যেই গেমটা তারা প্রায়ই খেলে থাকে। তো গেমের সময় গবলিন চেয়ারম্যানের দিকে তাকিয়ে বুঝতে পারে কয়েকদিনের মধ্যেই তিনি মারা যেতে চলেছেন। তার তখন মন খারাপ হয়ে যায়। সে তখন রিপারের কাছে গিয়ে কথাটা বলে যে খুব শীঘ্রই চেয়ারম্যানের মৃত্যুর কার্ড তোমার কাছে আসতে চলেছে। তো কথায় কথায় রিপার গবলিনকে জানায়, সানির হাত ধরে আমি সেদিন অতীত দেখতে পেয়েছিলাম, আর আশ্চর্যের ব্যাপার হলো অতীতের সানি আর ছবিতে আমি যাকে দেখেছিলাম, মানে তোমার বোন, এদের দুজনের চেহারা হুবহু এক। গবলিন তখন অবাক হয়ে বলে, কি দেখেছো অতীতে? রিপার তখন তাকে বলতে থাকে, আর গবলিন তাকে যা যা ঘটনা বলেছিল সেগুলো ছাড়াও আরো অনেক কিছু রিপার বলে। গবলিন তখন বুঝতে পারে সানি আসলে তার পূর্বজন্মের বোন। তো গবলিন আর রিপার তো সানির আসল পরিচয় জানতে পারলো, কিন্তু রিপার তার নিজের পরিচয় কিভাবে জানবে? অতীতে রিপার আসলে কে ছিল? এরকম একটি প্রশ্ন রেখে 10 নম্বর এপিসোডও এখানে শেষ হয়ে যায়। আপনাদের কাছে কেমন লাগলো এই এপিসোডটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং নেক্সট এপিসোডটি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।